নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশ উত্তাল, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। মোবাইল নিষিদ্ধ হলে ক্যামেরা নিয়ে ভোট কেন্দ্রে যাবেন, হুঁশিয়ারি নাসিরউদ্দিন পাটোয়ারির। এরপর জানিয়ে দিব নাহিদের প্রার্থিতা বাতিলে রিট, দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। এদিকে দাড়িপাল্লায় ভোট চেয়ে বক্তব্য দেয়া আওয়ামী লীগ নেতা যোগ দিলেন বিএনপিতে। আরও জানিয়ে দিব ভোটারদের উদ্দেশ্যে ফ্লাইং কিস রুমিন ফারহানার। সর্বশেষ জানিয়ে দিব 18 ঊর্ধ্ব সবাইকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে বলেছেন নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। মোবাইল নিষিদ্ধ হলে ক্যামেরা নিয়ে ভোট কেন্দ্রে যাবেন, হুঁশিয়ারি নাসিরউদ্দিন পাটোয়ারির। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্তকে অগণতান্ত্রিক বলে আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক ও ঢাকা 8 আসনের সংসদ সদস্য প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। সোমবার 9 ফেব্রুয়ারি নির্বাচনী প্রচারণাকালে তিনি এ মন্তব্য করেন। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, মোবাইল যেহেতু নিষিদ্ধ করা হয়েছে তাই ভোটারদের বলবো সনি বা ক্যাননের মতো ক্যামেরা নিয়ে ভোট কেন্দ্রে যাবেন, অনৈতিক কিছু দেখলেই ভিডিও করবেন। নির্বাচন কমিশন এমন অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিতে পারে না, ইলেকশন ইঞ্জিনিয়ারিং শুরু হয়ে গেছে। এর আগে রোববার 8 ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুল ইসলামের সই করা একটি চিঠি দেশের সব রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়। চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, আনসার, সাধারণ আনসার বা ভিডিপিদের মধ্যে শুধুমাত্র নির্বাচন সুরক্ষা 2026 অ্যাপ ব্যবহারকারী 2 জন আনসার সদস্য মোবাইল ফোন রাখতে পারবেন। অন্য কেউ মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। তবে ভোটকেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধের বিষয়টি নিয়ে এখনও পুরোপুরি স্পষ্টতা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসউদ। সোমবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে ফোনালাপে তিনি বলেন, নিষেধাজ্ঞার আওতায় গণমাধ্যম কর্মীরা পড়লে কমিশনাররা বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এদিকে মোবাইল ফোন নিষিদ্ধ সংক্রান্ত ইসির প্রজ্ঞাপন বাতিল না হলে আগামীকাল মঙ্গলবার 10 ফেব্রুয়ারি নির্বাচন কমিশন ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন আবারও জুলাইয়ের মতো অন্ধকার গলিতে হাঁটছে এবং একটি পক্ষ পরাজয়ের আশঙ্কায় ভোট ছিনতাইয়ের চেষ্টা করছে। ডক্টর শফিকুর রহমান বলেন, যারা চোরাই পথে ক্ষমতায় যেতে চায় তাদের হুঁশিয়ারি দিচ্ছি, কেউ যদি কেন্দ্র দখলের চেষ্টা করে আমরা সেই পথ বন্ধ করে দেব। মানুষের রায় ছাড়া কারচুপি হলে দেশে আবারও জুলাই নেমে আসবে। তবে তিনি বলেন, আমরা বারবার জুলাই চাই না। নাহিদের প্রার্থিতা বাতিলের রিট, দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলামের সংসদ নির্বাচনের প্রার্থিতা বাতিলে রিট করা হয়েছে। সোমবার 9 ফেব্রুয়ারি এই রিট করেন ঢাকা 11 আসনের জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ। রিটে সিইসি সচিব, রিটার্নিং অফিসার ও নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে। বিচারপতি ফাতেমা নাজিবুর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে। আবেদনে বলা হয়, 2025 সালের 20 এপ্রিল নাহিদ ইসলাম ডোমিনিকার নাগরিকত্ব নেন। এর আগে ঢাকা 11 আসনে বিএনপি মনোনীত প্রার্থী MA কাইয়ুমের প্রার্থিতা বাতিলে হাইকোর্টে আবেদন করেছিলেন নাহিদ। সেটি খারিজ হলে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করেন এনসিপির আহ্বায়ক। নাহিদ 11 আসন থেকে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসনটিতে নাহিদ ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির MA কাইয়ুম, স্বতন্ত্র কোহিনুর আক্তার বিথি, বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোটের কাজী মোহাম্মদ শহীদুল্লাহ, গণফোরামের মোহাম্মদ আব্দুল কাদের, গণ অধিকার পরিষদের মোহাম্মদ আরিফুর রহমান, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মোহাম্মদ জাকির হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির মোহাম্মদ মিজানুর রহমান, জাতীয় পার্টির শামীম আহমেদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মোহাম্মদ ফজলে বারী মাসুদ।
দাঁড়িপাল্লায় ভোট চেয়ে বক্তব্য দেওয়া আওয়ামী লীগ নেতা যোগ দিলেন বিএনপিতে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরুর প্রথম দিন কুমিল্লা ১১ আসনে সালাউদ্দিন আহমেদ মজুমদার নামে স্থানীয় একজন আওয়ামী লীগ নেতা জামাতে ইসলামের প্রার্থী সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহিরের নির্বাচনী সমাবেশে বক্তব্য দিয়েছিলেন। তাহির নিজেই সালাউদ্দিনকে স্বাগত জানিয়ে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেন। এ নিয়ে তীব্র সমালোচনা ও আলোচনার সৃষ্টি হয়েছিল। এবার সেই আওয়ামী লীগ নেতা একই আসনে বিএনপির প্রার্থী কামরুল হুদার নির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে যোগ দিয়েছেন বিএনপিতে। এ সময় ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয় তাকে। এদিকে তিনি আগে বিএনপি করতেন বলে দাবি করেন সেই আওয়ামী লীগের নেতা সালাউদ্দিন আহমেদ মজুমদার। উপজেলার কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন আহমেদ ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। গতকাল রোববার বিকেলে চৌদ্দগ্রামের মিয়াবাজার লতিফুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় উজিরপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত কামরুল হুদার নির্বাচনী জনসভায় এমন ঘটনা ঘটেছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। এর আগে গত ২২ জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরুর প্রথম দিন চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের সুফুয়া বাজার এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর নির্বাচনী সমাবেশে ওই আওয়ামী লীগ নেতা বক্তৃতা করেন। সেখানে আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের পক্ষে ভোট চেয়েছিলেন তিনি। ভোটারদের উদ্দেশ্যে ফ্লাইং কিস রুমিন ফারহানার। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা শেষ গণমিছিলে অংশ নিয়ে ভোটারদের উদ্দেশ্যে উড়ন্ত চুমো ছুড়ে দিয়েছেন। মিছিল ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। মিছিল চলাকালে বিভিন্ন স্থানে মানুষের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন রুমিন ফারহানা। তিনি হাত নেড়ে ও উড়ন্ত চুমুর মাধ্যমে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। নির্বাচনী বিধি অনুযায়ী প্রচারণা শেষ হওয়ার আগে এটিই ছিল রুমিন ফারহানার শেষ গণমিছিল। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। এ কারণে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব তাকে দল থেকে বহিষ্কার করে। ১৮ ঊর্ধ্ব সবাইকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে বলেছেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পুলিশ বাহিনীর নাম পরিবর্তন করে জনসেবক বাহিনী বা অন্য কিছু রাখা হবে। বাহিনীর কেন্দ্রীয় কাঠামো ভেঙে স্থানীয় পর্যায়ে পুনর্গঠন করা হবে। উপজেলা পর্যায় থেকে নিয়োগ এবং পদায়ন করা হবে। এক্ষেত্রে সমান সংখ্যক নারী পুরুষ নিয়োগ পাবে। নাহিদ ইসলাম তার ভাষণে ১৮ ঊর্ধ্ব তরুণদের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের মাধ্যমে গণপ্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ঘোষণা দেন। তিনি বিগত ৫৫ বছরে গড়ে ওঠা বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বন্দোবস্তকে বৈষম্যের কাঠামো হিসেবে আখ্যা দেন। এই ব্যবস্থার বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানকে ঐতিহাসিক গণবিদ্রোহ বলে উল্লেখ করেন। এ সময় তিনি বৈষম্য লোপ করতে এনসিপির নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটকে ভোট দেওয়ার আহ্বান জানান। নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকার পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থা, প্রশাসন ও বিচার বিভাগকে ব্যবহার করে দমন পীড়ন চালিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর কিছু অপরাধী পালিয়েছে, কেউ কেউ বিচারের মুখোমুখি হয়েছে, এখনও অনেকে খুনি, লুটেরা ও দুর্নীতিবাজ লুকিয়ে আছে। এনসিপি সরকার গঠন করলে গুম-খুন ও মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত সব ব্যক্তিকে শনাক্ত করে তদন্ত ও বিচারের আওতায় আনা হবে। বাহিনী বা পদমর্যাদা কোনো অপরাধীকে রক্ষা করতে পারবে না। তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনামলে প্রায় $234 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে, যা বাংলাদেশের অর্থনীতিকে বিপর্যস্ত করেছে। এই অর্থ জনগণের ছিল, তা লুট করে বিদেশে সরিয়ে নেওয়া হয়েছে। এনসিপি ক্ষমতায় গেলে পাচার হওয়া অর্থ ফেরত আনতে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া গ্রহণ করবে। লুটকারীদের সম্পদ বাজেয়াপ্ত করে পাবলিক ট্রাস্ট এর অধীনে আনা হবে। বিগত সরকার বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে ভারতের ওপর নির্ভরশীল করে ফেলেছিল অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, বছরের পর বছর সীমান্তে গুলি করে বিএসএফ কয়েকশো বাংলাদেশিকে হত্যা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী, সংশ্লিষ্ট সচিব এবং বিজিবির মহাপরিচালক সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এর পক্ষে সাফাই গেয়েছেন। বাস্তবে তারা বাংলাদেশকে বৈশ্বিক পরিসরে পুতুল রাষ্ট্রে পরিণত করেছিলেন। তখন ঢাকা মনে করত দিল্লি ঔপনিবেশিক শাসনের কেন্দ্র। তাদের জাতীয় স্বার্থ উপেক্ষা এবং আত্মমর্যাদাহীন কূটনীতির কারণে দেশ আন্তর্জাতিক পরিসরে দুর্বল হয়ে পড়েছিল। তিনি বলেন, জনগণ এনসিপির ওপর রাষ্ট্র পরিচালনার সুযোগ দিলে আত্মমর্যাদাপূর্ণ, স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গ্রহণ করা হবে। সার্ক পুনরুজ্জীবন, অ্যাসোসিয়েশনে যোগদানের প্রচেষ্টা এবং মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদার করা হবে। প্রবাসী বাংলাদেশিদের সুরক্ষা ও স্বল্প খরচে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এছাড়াও আরও অনেক সুখবর উপস্থাপন করেন তিনি। দর্শক, এ সম্পর্কে আপনার মন্তব্য কি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে।